পর্যায়ে আমরা এসএসসি হায়ার ম্যাথ চ্যাপ্টার 2 সিলেট বোর্ড 2025 এর একটা কোশ্চেন সলিউশন করব। তো কোশ্চেনটার উদ্দীপক মূলত পি অফ এক্স এর একটা ফাংশন দেওয়া আছে এবং এফ অফ এক্স এর একটা ফাংশন দেওয়া আছে। যাই হোক, আমরা উদ্দীপক নিয়ে ধাপে ধাপে খ এবং গ নাম্বার কোশ্চেনে আলোচনা করব। তার আগে ক নাম্বার কোশ্চেন আমাদের যেটা ডিটারমাইন করতে বলছে ওইটা এট ফার্স্ট আমরা নির্ণয় করে ফেলি। ক নাম্বার কোশ্চেন এমন দেওয়া আছে 6x² y - 12x⁴ y⁴ বহুপদীতে x চলকের মাত্রা ও ধ্রুবপদ নির্ণয় করো। অর্থাৎ এখানে একটা বহুপদী আছে, যে বহুপদী x চলকের মাত্রা ও ধ্রুবপদ নির্ণয় করতে বলছে। এখন কোশ্চেন হলো বহুপদী কি? যার একের অধিক পদ আছে তাকে আমরা বহুপদী হিসেবে বিবেচনা করতে পারি। যেহেতু এই রাশিটার একের অধিক পদ আছে, অর্থাৎ এখানে টোটাল 3টা পদ আছে, সেহেতু একের অধিক পদ আছে, এজন্য এই রাশিটাকে আমরা বহুপদী হিসেবে বিবেচনা করতে পারবো, এটা নিয়ে সন্দেহ নেই। এই বহুপদীর এক্স চলকের মাত্রা নির্ণয় করতে বলছে। এক্স চলকের মাত্রা বলতে এই বহুপদীতে যে টার্ম বা পদে এক্স এর সর্বোচ্চ পাওয়ার বিদ্যমান, ওই টার্ম বা পদে ওই এক্স এর মাত্রাকে আমরা এক্স চলকের মাত্রা হিসেবে বিবেচনা করতে পারবো। দেখো, এখানে টোটাল 3টা টার্ম বা পদ আছে, যেখানে প্রথম যে পদ আছে ওই পদে এক্স এর পাওয়ার 2 এবং দ্বিতীয় যে পদ আছে ওই পদে এক্স এর পাওয়ার 4 এবং তৃতীয় পদে এক্স এর পাওয়ার নেই। তাহলে এক্স এর সর্বোচ্চ পাওয়ার এই পদে বিদ্যমান। কতটুকু? এক্স এর সর্বোচ্চ পাওয়ার 4। তাহলে এক্স এর সর্বোচ্চ পাওয়ারকেই আমরা এক্স চলকের মাত্রা হিসেবে বিবেচনা করতে পারবো। এখান থেকে আমরা এইটুকু এনশিওর হইতেছি 6x² - 12x⁴ y⁴ বহুপদীতে এক্স চলকের মাত্রা 4। এরপর সেকেন্ড ওয়ান যে কোশ্চেনটা আমাদের ডিটারমাইন করতে বলছে ধ্রুবপদ নির্ণয় করা। তাহলে ধ্রুবপদ কি? ধ্রুবপদ বলতে কনস্ট্যান্ট ভ্যালু বুঝাইতেছে, ফিক্সড ভ্যালু, যেটা চেঞ্জ হবে না। দেখো, এখানে টোটাল 3টা পদ আছে। এই 3টা পদের মধ্যে এই পদটা ধ্রুবপদ, অর্থাৎ -3 হচ্ছে ধ্রুবপদ, যেটা ফিক্সড, চেঞ্জ হবে না। এজন্য এই পদটাকে আমরা ধ্রুবপদ হিসেবে ডিফাইন করতে পারবো। আর বাকি যে 2টা পদ আছে ওই 2টা পদ পরিবর্তনশীল। কেন? কারণ আমরা এক্স আর ওয়াই এর মান এই পদ দুটাকে যা বসাবো তার উপর ডিপেন্ড করে ভ্যালু এখানে নির্ণয় করতে পারবো। এক্স ওয়াই এর মান এই জন্য পরিবর্তনশীল, বুঝছো? এক্স ওয়াই এর মানের কারণে এই 2টা পদ পরিবর্তনশীল, এজন্য -3 হচ্ছে এখানে ধ্রুবপদ হিসেবে বিবেচনা করতে পারবো। এভাবেই আমাদের ওভারঅল কোশ্চেনটা সলিউশন করতে হবে। এরপর যে আমরা খ নাম্বার কোশ্চেনের সলিউশন করবো, তো খ নাম্বার কোশ্চেন আমাদের যেটা দেওয়া আছে সেটা মূলত চ্যাপ্টার 1 বেসড কোশ্চেন। আমরা এই ভিডিওতে চ্যাপ্টার 2 বেসড কোশ্চেন সলিউশন করতেছি। এই কোশ্চেনটা মূলত চ্যাপ্টার 2 বেসড কোশ্চেনের সাথে কম্বাইন করে দেওয়া আছে, সেটা আমরা এই ভিডিওতে সলভ করার চেষ্টা করি। দেখো, এখানে খ নাম্বার কোশ্চেন যেটা আমাদের ডিটারমাইন করতে বলছে এফ ফাংশনটি সার্বিক ফাংশন কিনা তা আমাদের প্রমাণ করতে বলছে। এফ ফাংশনটি সার্বিক ফাংশন কিনা তা আমাদের প্রমাণ করতে বলছে। উদ্দীপকে দেখো, এফ অফ এক্স এর একটা ফাংশন দেওয়া আছে এবং এই ফাংশনের এফ যে ফাংশন, এই ফাংশনের একটা কন্ডিশন দেওয়া আছে। কন্ডিশনটা কি দেওয়া আছে? r-2, অর্থাৎ r-2 অ্যারো চিহ্নর এই পাশে আছে। অ্যারো চিহ্নের এই পাশে যে পোর্শনটা আছে এটা হচ্ছে আমাদের ডোমেনের ভ্যালু। কিসের ভ্যালু? ডোমেনের ভ্যালু। অর্থাৎ ডোমেন বলতে আমাদের বোঝায় হচ্ছে ইনপুট যা দিব ফাংশনে, এই ফাংশনে ইনপুট যা দিব সেটাই ডোমেনের ভ্যালু। তো ডোমেনের ভ্যালু আমাদের কতটুকু ইনপুট দিতে পারবো? রিয়েল নাম্বার ইনপুট দিতে পারবো, তার থেকে 2 বাদ যাবে, অর্থাৎ 2 বাদে সকল রিয়েল নাম্বার আমরা এই ফাংশনে ইনপুট দিতে পারবো। তাহলে r-2 এটা হচ্ছে ডোমেনের ভ্যালু। এখানে দেখো r-1 দেওয়া আছে। r-1 অ্যারো চিহ্নের এই পাশে দেওয়া আছে, যেহেতু এটাকে আমরা কোডোমেনের ভ্যালু হিসেবে বিবেচনা করতে পারবো। তাহলে কোডোমেন কি? কোডোমেন হচ্ছে আমরা ওই ফাংশন থেকে যতটুকু আউটপুট পাবো ওইটা হচ্ছে কোডোমেনের ভ্যালু। ওই ফাংশন থেকে আমরা কতটুকু আউটপুট পাবো? রিয়েল নাম্বার -1, অর্থাৎ পৃথিবীর সকল বাস্তব সংখ্যা আমরা ওই ফাংশন থেকে নিতে পারবো, আউটপুট পাবো, কিন্তু এক বাদে সকল রিয়েল নাম্বার আমরা ওই ফাংশন থেকে আউটপুট হিসেবে পাবো। r-1 দ্বারা কোডোমেন বুঝাইতেছে, বুঝছো? আমাদের যেটা ডিটারমাইন করতে বলছে এফ ফাংশনটি সার্বিক কিনা।
তাহলে এফ ফাংশনটি সার্বিক কিনা ডিটারমাইন করার জন্য আমাদের কিছু পদ্ধতি ইউজ করে ক্যালকুলেশন করতে হবে। অর্থাৎ পদ্ধতিটা এরকম, মূল ফাংশন যেটা আছে এফ অফ এক্স, এটাকে অ্যাট ফার্স্ট আমাদের বিপরীত ফাংশনে কনভার্ট করতে হবে। এফ অফ এক্স কে বিপরীত ফাংশনে কনভার্ট করতে হবে, অর্থাৎ এফ ইনভার্স এক্স ক্যালকুলেশন করতে হবে, করে বের করতে হবে। ওই বিপরীত ফাংশন থেকে আমরা হর নিয়ে এক্স এর ভ্যালু বের করব। ওই বিপরীত ফাংশন থেকে হর নিয়ে এক্স এর ভ্যালু বের করব। এক্স এর ভ্যালুটা মূলত রেঞ্জ, এক্স এর ভ্যালু কি মূলত রেঞ্জ। এই রেঞ্জের ভ্যালু যদি কোডোমেনের ভ্যালু সমান হয়, এই রেঞ্জের ভ্যালু এক্স এর ভ্যালু যদি কোডোমেনের ভ্যালুর সমান হয়, তাহলে আমরা বলতে পারবো উদ্দীপকের ফাংশনটা সার্বিক ফাংশন, আদারওয়াইজ সার্বিক ফাংশন বলতে পারবো না। তাহলে আমাদের অ্যাট ফার্স্ট মূল ফাংশন থেকে বিপরীত ফাংশন বের করতে হবে, ওই বিপরীত ফাংশন থেকে হর নিয়ে এক্স এর ভ্যালু বের করতে হবে, এবং ওই এক্স এর ভ্যালুটাই আমাদের রেঞ্জের ভ্যালু হিসেবে বিবেচনা হবে, বুঝছো? এবং ওই রেঞ্জের ভ্যালু যদি এই কোডোমেনের সমান হয়, তাহলে আমরা বলতে পারবো হ্যাঁ ফাংশনটি বিপরীত ফাংশন। তাহলে চলো প্রথমে আমরা মূল ফাংশনের বিপরীত ফাংশন বের করে ফেলি। মূল ফাংশন কি দেওয়া আছে এটা ফার্স্ট লিখে ফেলি। মূল ফাংশন দেওয়া আছে f of x equal to x plus 3 divided by x minus 2। ধরি y equal to f of x, তো মূল ফাংশনটাকে আমরা y হিসেবে বিবেচনা করলাম, মূল ফাংশনটাকে y হিসেবে বিবেচনা করলাম। এখান থেকে দেখো উভয় পক্ষে যদি f দ্বারা গুণ করি, লেফট সাইডে f দ্বারা গুণ করলাম, সরি উভয় পক্ষে f ইনভার্স দ্বারা গুণ করে দিলাম। আগে থেকে এখানে f of x ছিল, দেখো f ইনভার্স আর f চলে যাচ্ছে, এখান থেকে f ইনভার্স y থাকতেছে, আর এদিকে এই পোরশন আর এই পোরশন ভ্যানিশ হয়ে গেলে x থাকতেছে। অর্থাৎ এখান থেকে আমরা x ইকুয়াল টু f ইনভার্স y লিখতে পারবো, x ইকুয়াল টু f ইনভার্স y লিখতে পারবো। এটা তোমার বোঝার সুবিধার্থে আমি লিখছি। তাহলে এখান থেকে f ইনভার্স y ইকুয়াল টু x লিখতে পারতেছি, f ইনভার্স y ইকুয়াল টু x লিখতে পারতেছি, বুঝছো? এখন আসো f of x equal to x plus 3 divided by x minus 2 লিখতে পারবো। যেহেতু f of x equal to এই ভগ্নাংশটা লিখতে পারতেছি, f of x এর পরিবর্তে আমরা এখানে y বসাইতে পারবো, f of x এর পরিবর্তে এখানে y বসাইতে পারবো। অর্থাৎ এখান থেকে y equal to x plus 3 divided by x minus 2 লিখতে পারবো, বুঝছো? এখান থেকে একটু বজ্রগুণ করে দিই, তাহলে এই পোরশনটা এপার চলে আসবে বজ্রগুণ করলে, ক্রস গুণ y into x minus 2 এইদিকে x plus 3 থেকে যাবে। এখান থেকে ব্র্যাকেট আউট করে দিলে y into x ক্যালকুলেশন করলে xy থাকে, y into minus 2 ক্যালকুলেশন করলে 2y থাকে, এদিকে x plus 3 দাঁড়ায়। আমরা x গুলো এক পাশে নিয়ে আসবো আর বাকি পোরশন গুলো সমানের অন্য পাশে নিয়ে যাব। এখানে দেখো xy আছে প্লাস x সমানের ওই পাশে আসে, এবার আসলে মাইনাস x হয়ে যায়, এখানে মাইনাস 2y এবার চলে গেলে প্লাস 2y হয়ে যায়, এদিকে প্লাস 3 দাঁড়ায়। এখান থেকে দেখো এই দুইটা পোরশন থেকে x কমন যাচ্ছে, এখান থেকে x চলে গেলে y থাকে, এখান থেকে x চলে গেলে 1 থাকে, এদিকে 2y প্লাস 3 যা আছে ওই অবস্থায় আমরা রেখে দিচ্ছি। আমরা x এর ভ্যালু বের করব, x টা y মাইনাস 1 এর সাথে গুণাকার আছে, y মাইনাস 1 যেহেতু গুণাকার আছে ওই পার গেলে ডিভাইড হয়ে যাবে, এদিকে 2y প্লাস 3 থাকতেছে আর এদিকে ডিভাইড হিসেবে y মাইনাস 1 দাঁড়াইতেছে, x থাকতেছে। আমরা y মাইনাস 1 টাকে ওই পাশে বার করে দিছি, ডিভাইড হয়ে গেছে। আমরা তো x এর ভ্যালু বের করলাম। এখন খেয়াল করো x ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, f ইনভার্স y লিখতে পারবো, x ইকুয়াল টু f ইনভার্স y। তাহলে এই x এর পরিবর্তে আমরা f ইনভার্স y লিখতে পারবো, আর রাইট সাইডে আমাদের ইকুয়াল টু 2y প্লাস 3 ডিভাইড বাই y মাইনাস 1 আছে, বুঝছো? একটু খেয়াল করো ফাংশনের ভিতর বিপরীত ফাংশনের ভিতর y আছে, এদিকে রাইট সাইডে আমাদের প্রত্যেকটা ভ্যারিয়েবল y আছে, অর্থাৎ y এর জন্য এখানে y ইউজ করব। তাহলে এখানে আমরা যদি বিপরীত ফাংশনের এখানে x ইউজ করি, সেক্ষেত্রে এখানে y এর পরিবর্তে x লিখবো, অর্থাৎ যেখানে যেখানে y আছে সেই পোরশনগুলোতে x লিখতে পারবো, বুঝছো? তো আমাদের টার্গেট ছিল মূল ফাংশনের বিপরীত ফাংশন বের করা। মূল ফাংশন ছিল f of x, তার বিপরীত ফাংশন আমরা অলরেডি বের করে ফেলছি।
এফ ইনভার্স এক্স বিপরীত ফাংশন বের করে ফেলছি। এখন এই বিপরীত ফাংশন থেকে আমরা বলছিলাম হরের যে পোর্শনটা আছে ওইটা নিয়ে এক্স এর মান বের করব, বুঝছো? এফ ইনভার্স এক্স এর হরের পোর্শন কি আছে? এক্স মাইনাস ওয়ান আছে, এখান থেকে আমরা এক্স বের করবো। এক্স মাইনাস ওয়ান নট ইকাল টু জিরো হবে, এখান থেকে এক্স নট ইকাল টু মাইনাস ওয়ান এবার চলে আসলে প্লাস ওয়ান হবে। তো এক্স এর ভ্যালু ওয়ান কখনো এই হরে বসাইতে পারবো না। যদি এখানে বসাই এক্স এর ভ্যালু ওয়ান, সেক্ষেত্রে দেখো অসংজ্ঞায়িত মান আসবে। ওয়ান বসাই দেখো, ওয়ান মাইনাস ওয়ান, এক্স এর ভ্যালু ওয়ান বসাইতেছি, উপরে টু ইন্টু এক্স এর ভ্যালু ওয়ান বসাবো প্লাস থ্রি, এটুকু ক্যালকুলেট করলে উপরে ফাইভ দ্বারাই নিচে ওয়ান মাইনাস ওয়ান করলে জিরো আসে, অর্থাৎ এক্স এর ভ্যালু ওয়ান ওখানে বসাইলে ফাইভ ডিভাইড বাই জিরো আসবে, এটা অসংজ্ঞায়িত। তাহলে এক্স এর ভ্যালু ওয়ান ওখানে বসাইতে পারবো না। তাহলে এক্স এর ভ্যালু ওয়ান ব্যতীত অন্য সব রিয়েল নাম্বার ওখানে বসাইতে পারবো, বুঝছো? এখান থেকে এক্স এর ভ্যালু থেকে আমরা রেঞ্জের ভ্যালু যেতে বের করবো বলছিলাম, এখান থেকে রেঞ্জের ভ্যালু আমাদের রিয়েল নাম্বার বসাইতে পারতেছি, বাট এক বাদে সকল রিয়েল নাম্বার বসাইতে পারতেছি। রেঞ্জের ভ্যালু আর মাইনাস ওয়ান আসতেছে, বুঝছো? রেঞ্জের ভ্যালু মূলত বিপরীত ফাংশনের রেঞ্জ না, রেঞ্জ মূলত বিপরীত ফাংশনের রেঞ্জ না, এই রেঞ্জের ভ্যালু মূলত মূল ফাংশনের রেঞ্জের ভ্যালু। বিপরীত ফাংশন থেকে আমরা রেঞ্জ বের করতেছি, ঠিক বের করার সিস্টেম, এই রেঞ্জটা মূল ফাংশনের রেঞ্জ। দেখো আমরা বলছিলাম এক্স এর ভ্যালু থেকে রেঞ্জ বের করব এবং ওই রেঞ্জের সাথে কোডোমেন কম্পেয়ার করে যদি ইকুয়াল হয় সেক্ষেত্রে সার্বিক ফাংশন হবে। রেঞ্জের ভ্যালু একটু খেয়াল করে দেখো, কোডোমেনের ভ্যালু সমান, রেঞ্জের ভ্যালু কোডোমেনের ভ্যালুর সমান হচ্ছে, সেহেতু আমরা এই ফাংশনটাকে সার্বিক ফাংশন হিসেবে বিবেচনা করতে পারবো। এখান থেকে লিখতে পারবো যেহেতু রেঞ্জ ইকুয়াল টু কোডোমেন, সুতরাং এফ সার্বিক ফাংশন, সার্বিক ফাংশন এটাই আমাদের প্রুফ করতে বলছে, যেহেতু এখানে ফর্মালিটি হিসেবে প্রুফ লিখে দিলাম। এভাবে আমাদের কোশ্চেনটার ওভারঅল সলিউশন করতে হবে। এই পর্যায়ে আমরা গ নাম্বার কোশ্চেনের সলিউশন করব। তো গ নাম্বার কোশ্চেন আমাদের যেটা ডিটারমাইন করতে বলছে p অফ x ডিভাইড বাই x স্কয়ার মাইনাস 3x মাইনাস 40 কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। অর্থাৎ এখানে একটা ভগ্নাংশ দেওয়া আছে, সেই ভগ্নাংশে আংশিক ভগ্নাংশে কনভার্ট করতে বলছে। তো আংশিক ভগ্নাংশ কি? কোন ভগ্নাংশকে দুই বা ততোধিক ভগ্নাংশে কনভার্ট করলে ওই দুই বা ততোধিক ভগ্নাংশ প্রদত্ত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ, ওই দুই বা ততোধিক ভগ্নাংশ প্রদত্ত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ হিসেবে আমরা বিবেচনা করতে পারবো, বুঝছো? আমাদের এখন টার্গেট হচ্ছে এই ভগ্নাংশটাকে দুই বা ততোধিক ভগ্নাংশে কনভার্ট করা, অর্থাৎ আংশিক ভগ্নাংশে কনভার্ট করা, ঠিক আছে? তো দেখো ভগ্নাংশ কি দেওয়া আছে, p অফ x ডিভাইড বাই x স্কয়ার মাইনাস 3x মাইনাস 4d। এই ভগ্নাংশের আংশিক ভগ্নাংশে কনভার্ট করার জন্য এট ফার্স্ট ভগ্নাংশের লবের পোর্শনটা উদ্দীপকে দেওয়া আছে, ওইটা এট ফার্স্ট লিখে ফেলি। হরে যা আছে তাই রেখে দিচ্ছি, হরে আছে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 4d, আর লবে p অফ x এর ভ্যালু উদ্দীপকে দেওয়া আছে x কিউব মাইনাস 3x স্কয়ার মাইনাস 10, তো p অফ x এর পরিবর্তে উদ্দীপকের মানটা বসাই দিচ্ছি। এরপর আসো আংশিক ভগ্নাংশে কনভার্ট করার জন্য লবের পোর্শনটা ইনটু আকারে থাকতে হবে, ইনটু মানে গুণ আকারে থাকতে হবে। কেমন? যেমন হচ্ছে x ইনটু x মাইনাস 3 অথবা x মাইনাস 2 ইনটু x মাইনাস 3, অর্থাৎ দুইটা রাশি আমাদের ইনটু আকারে থাকলে সেক্ষেত্রে আংশিক ভগ্নাংশে আমরা কনভার্ট করতে পারবো। আমাদের এখন টার্গেট হচ্ছে হরের ভ্যালুটাকে ইনটু আকারে কনভার্ট করা। তার জন্য এট ফার্স্ট আমরা লবের ভ্যালুটাকে একটু মডিফাই করি, হ্যাঁ, লবের ভ্যালুটা একটু মডিফাই করে লিখি। কেমন? দেখো হরে যা আছে তাই রেখে দিলাম, এক্স স্কয়ার মাইনাস 3x মাইনাস 4d যা আছে তাই রাখলাম, এবং লবের ভ্যালুটাকে মডিফাই করব বলছি, তার জন্য হরের পোর্শন যা আছে উপরে তা লিখে দিলাম, এক্স স্কয়ার মাইনাস 3x মাইনাস 4d উপরে লিখে দিলাম। দেখো একটু খেয়াল করে, এখানে এক্স কিউব ছিল, আমরা লিখছি কত? এক্স স্কয়ার। দেখো এক্স কিউব বানাইতে গেলে এখানে যদি এক্স দ্বারা গুণ করি, এক্স ইন্টু এক্স স্কয়ার ক্যালকুলেশন করলে এক্স কিউব আসে, বুঝছো? আবার দেখো এক্স ইন্টু মাইনাস 3x ক্যালকুলেশন করলে মাইনাস 3x স্কয়ার আসে, এক্স ইন্টু মাইনাস 3x ক্যালকুলেশন করলে মাইনাস 3x স্কয়ার আসে। কিন্তু এখানে 10 ছিল, আমরা লিখছি কত? দেখো এক্স ইন্টু মাইনাস 4d ক্যালকুলেশন করলে মাইনাস 4d আসে, এক্স আসে।
মাইনাস 40x আসে, ছিল 10, তাহলে মাইনাস 40x এক্সট্রা লিখছি, এখানে আবার প্লাস 40x যদি দিই তাহলে এই মাইনাস 40 ইন্টু এক্স অর্থাৎ মাইনাস 40x আর এখানে প্লাস 40x এই দুটো কেটে যাচ্ছে, ব্যালেন্স হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা মাইনাস 40 ইন্টু এক্স প্লাস 40x এই দুটা এক্সট্রা করে লিখতে পারবো যেহেতু ব্যালেন্স হচ্ছে, বুঝছো? আর এখানে এক্সট্রা আমাদের মাইনাস 10 ছিল, এখানে মাইনাস 10 এক্সট্রা লিখছি, অর্থাৎ লবের এই পোর্শনটা লেখাও যে কথা, এই পোর্শনটা লেখাও একই কথা। আরেকবার রিক্যাপ করতেছি, দেখো এখানে আমরা কি লিখছি এটা অ্যাটলিস্ট লিখে ফেলি, x ইন্টু এক্স স্কোয়ার ক্যালকুলেশন করলে কত হবে এক্স কিউব, x ইন্টু মাইনাস 3x ক্যালকুলেশন করলে 3x স্কোয়ার, x ইন্টু মাইনাস 40 ক্যালকুলেশন করলে মাইনাস 40x প্লাস 40x মাইনাস 10, দেখো মাইনাস 40x প্লাস 40x কেটে যাচ্ছে, x কিউব থাকতেছে, মাইনাস 3x স্কোয়ার থাকতেছে আর মাইনাস 10 থাকতেছে, অর্থাৎ এই পোর্শনটা লেখাও যে কথা এই পোর্শনটা লেখাও একই কথা মিন করে। তাহলে আমরা লবের এই পার্টটা লিখতে পারতেছি, বুঝছো? এরপরে আমরা আরেকটু মডিফাই করব, তার জন্য লবের এই পার্টের সাথে হরটা একবার লিখবো, লবের পরবর্তী পোর্শনের সাথে হর আর একবার লিখবো, বুঝছো? দেখো হর কি আছে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 40, লবের এই পার্টটা লিখবো x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 40, আবার মাঝে কি আছে প্লাস আছে, তারপর লবের পরের পোর্শনটা 40x মাইনাস 10 আছে আর হরের পোর্শনটা এখানে লিখে দিচ্ছি, অর্থাৎ লবের এই দুই পার্টের সাথে হরটা সেপারেট করে লিখছি, বুঝছো? এখান থেকে দেখো একটু মডিফাই করলে এই পোর্শন আর এই পোর্শন কেটে যাচ্ছে, এটুকু ওভারঅল ক্যালকুলেশন করলে x দাঁড়াইছে প্লাস এটুকু যা আছে ওই অবস্থায় আমরা রেখে দিই, বুঝছো? এখন আমরা প্রথমে বলছিলাম আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব, তো আমরা x প্লাস এটাকে আংশিক ভগ্নাংশে কনভার্ট করব না, এই পোর্শনটাকে আংশিক ভগ্নাংশে কনভার্ট করব, এই পোর্শনটাকে আংশিক ভগ্নাংশে কনভার্ট করার জন্য এট ফার্স্ট আমরা বলছিলাম হরের পোর্শনটা ইনটু আকারে থাকতে হবে, গুণ আকারে থাকতে হবে, তো হরের পোর্শনটাকে গুণ আকারে নিয়ে যাওয়ার জন্য অলওয়েজ উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, এই পোর্শনটা আমরা এখন ফ্যাক্টরাইজ বা উৎপাদকে বিশ্লেষণ করে দিই, আর x প্লাস এই পোর্শনটা যা আছে তাই রেখে দিচ্ছি, 40x মাইনাস 10 লবে যা আছে রেখে দিলাম, নিচের পোর্শনটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে আমাদের মিল টার্ম করা যাবে, x স্কয়ার মাইনাস 8x প্লাস 5x মাইনাস 40 দ্বারা মিল টার্ম করলে, এখান থেকে x প্লাস কমন 40x মাইনাস 10 উপরে যা আছে রেখে দিলাম, নিচে x স্কয়ার মাইনাস 8x থেকে x কমন যায়, এখান থেকে x কমন গেলে x থাকে, এখান থেকে x কমন গেলে মাইনাস 8 থাকে, 5x মাইনাস 40 এখান থেকে প্লাস 5 কমন যায়, 5x থেকে 5 কমন গেলে x থাকে, মাইনাস 40 থেকে 5 কমন গেলে মাইনাস 8 থাকে, বুঝছো? এখানে আমার জায়গা নেই, আমি একটু ক্যালকুলেশনের সুবিধার্থে পরের লাইনটা এখানে লিখতেছি, ইকুয়াল দিলাম x প্লাস যা আছে তাই রাখলাম, 40 মাইনাস 10 যা আছে তাই রাখলাম, এই পোর্শন আর এই পোর্শন থেকে x মাইনাস 8 কমন যায়, এখান থেকে x মাইনাস 8 কমন গেলে থাকে x, পরের পোর্শন থেকে x মাইনাস 8 কমন গেলে প্লাস 5 থাকে, বুঝছো? তাহলে দেখো মূল ভগ্নাংশটাকে মডিফাই করে এই অবস্থায় লিখো, তাহলে এই ভগ্নাংশে আমরা এখন এই পোর্শনটা আংশিক ভগ্নাংশে কনভার্ট করব, x প্লাস এটা ফিক্সড রাখবো, আংশিক ভগ্নাংশে কনভার্ট করার জন্য এখানে তিনটা টার্ম দিতে হবে, অর্থাৎ অবেদ সাইন এটাকে বলা হয়, এই সাইনটা দিতে হবে, তারপর x প্লাস যা আছে তাই রাখলাম, আমরা যেহেতু এই ভগ্নাংশের আংশিক ভগ্নাংশে কনভার্ট করব এই জন্য ভগ্নাংশটা লব নাকি ভগ্নাংশটা প্রকৃত নাকি অপ্রকৃত এট ফার্স্ট আমাদের চেক করতে হবে আংশিক ভগ্নাংশে কনভার্ট করার জন্য, বুঝছো? তাহলে আসো আমরা চেক করে দেখি ভগ্নাংশটা প্রকৃত নাকি অপ্রকৃত, বুঝছো? এখানে 40x ছিল, 40x ছিল, ভগ্নাংশ প্রকৃত নাকি অপ্রকৃত চেক করার জন্য লবের ক্ষেত্রে x এর সর্বোচ্চ পাওয়ার কত 1, হরের ক্ষেত্রে x এর সর্বোচ্চ পাওয়ার বিবেচনা করার জন্য x ইন্টু x ক্যালকুলেশন করো x স্কয়ার, তাহলে x স্কয়ার যেহেতু x এর সর্বোচ্চ পাওয়ার 2 দাঁড়াইতেছে, হরে x এর সর্বোচ্চ পাওয়ার 2, লবে x এর সর্বোচ্চ পাওয়ার 1, লবের পাওয়ার যদি ছোট হয় হরের পাওয়ার যদি বড় হয় সেক্ষেত্রে প্রকৃত ভগ্নাংশ,
যেহেতু এখানে লবের পাওয়ার ছোট, হরের পাওয়ার বড়, তাহলে আমরা বলতে পারবো এই ভগ্নাংশটা প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশে কনভার্ট করার জন্য হরের যেই দুইটা রাশি ইনটু আকার আছে, ওই দুইটা রাশির জন্য দুইটা ভগ্নাংশ হবে। আংশিক ভগ্নাংশ এই ভগ্নাংশের দুইটা ভগ্নাংশ হবে। কেন? কারণ হরে দুইটা রাশি ইনটু আকার আছে, বুঝছো? হরে দুইটা রাশি ইনটু আকারে থাকলে ভগ্নাংশ, আংশিক ভগ্নাংশ দুইটা হয়। এজন্য আমাদের এখানে x - 8 হরে লিখবো একবার, x + 5 এখানে হরে লিখবো আংশিক ভগ্নাংশ প্রকাশ করার জন্য। তারপর মাঝে প্লাস দিব, x এর ঘাত 1 আছে এক ঘাত বিশিষ্ট a লিখবো, x এর ঘাত 1 আছে এক ঘাত বিশিষ্ট b লিখবো। তাহলে মূল ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ এটুকু হবে। আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে বিবেচনা করলাম, বুঝছো? এরপর আসো আমরা 1 নম্বর সমীকরণটাকে একটু মডিফাই করব, করে নরমালাইজ করব সমীকরণটাকে। কেমন নরমালাইজ করব? এখানে 1 নম্বর সমীকরণে একটু খেয়াল করে দেখো, ভগ্নাংশ আকারে আছে। আমরা ভগ্নাংশ আকারে রাখবো না, নরমালাইজ করব ক্যালকুলেশনের সুবিধার্থে, বুঝছো? তাহলে 1 নম্বর সমীকরণটাকে নরমালাইজ করার জন্য 1 নম্বর সমীকরণের উভয় পক্ষে নরমালাইজ করার জন্য লেফট সাইডে ভগ্নাংশের হরের যে পার্টটা আছে, অর্থাৎ x - 8 * x + 5 এটা দ্বারা গুণ করব নরমালাইজ করার জন্য, বুঝছো? তাহলে দেখো এই পার্ট দ্বারা গুণ করলে কি আসতেছে। প্রথমে লেফট সাইড কে করব, লেফট সাইডের x কে x - 8 * x + 5 দ্বারা গুণ করব। x কে x - 8 * x + 5 দ্বারা গুণ করে ফেললাম। তারপরে মাঝে আছে প্লাস, ভগ্নাংশের এই পার্টটাকে আমরা x - 8 * x + 5 দ্বারা গুণ করব। এই পার্ট কি আছে লিখে ফেলি একটু রাফে, 4dx - 10 ডিভাইড বাই x - 8 * x + 5। এই পোরশনটাকেও আমরা x - 8 * x + 5 দ্বারা গুণ করব। x - 8 x - 8 x + 5 x + 5 কেটে যায়, 40x - 10 দাঁড়ায়, 40x - 10 দাঁড়ায় ক্যালকুলেশনের পরে। এরপর অবচ্ছ সাইন আছে, অবচ্ছ সাইনটা দিয়ে দিলাম। তারপরে আসো x কে x - 8 এবং x + 5 দ্বারা গুণ করলাম। তারপরে a ডিভাইড বাই x - 8, এই পোরশনটাকে আমরা x - 8 * x + 5 দ্বারা গুণ করব। a ডিভাইড বাই x - 8 পোরশনটাকে x - 8 * x + 5 দ্বারা গুণ করব। x - 8 x - 8 কেটে যাচ্ছে, এখানে আমাদের দাঁড়াইতেছে a * x + 5। তারপর b ডিভাইড বাই x + 5 কেও x - 8 * x + 5 দ্বারা গুণ করব। তাহলে b ডিভাইড বাই x + 5 এই পোরশনটাকেও x - 8 * x + 5 দ্বারা গুণ করব। x + 5 x + 5 কেটে যাচ্ছে, এখানে প্লাস b x - 8 দাঁড়াইতেছে। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ হিসেবে বিবেচনা করলাম। অর্থাৎ 1 নম্বর সমীকরণটাকে ক্যালকুলেশনের সুবিধার জন্য ভগ্নাংশ আকারে ছিল, সেজন্য আমরা নরমালাইজ করে ফেলছি x - 8 x + 5 দ্বারা গুণ করে। নরমালাইজ কেন করছি? ক্যালকুলেশনের সুবিধার জন্য। এরপর আমরা a আর b এর ভ্যালু বের করব। বের করে এই সমীকরণে বসাইলে আংশিক ভগ্নাংশ চলে আসবে। a আর b এর ভ্যালু বের করে এই 1 নম্বর সমীকরণে বসাবো, বসাইলে আংশিক ভগ্নাংশ বের হয়ে যাবে ভগ্নাংশ। আমাদের এখন টার্গেট a আর b এর ভ্যালু বের করা, সেজন্য 1 নম্বর সমীকরণের লেফট সাইডে হরের যে পার্টটা আছে এটা সহগ সমীকৃত করব। x - 8 * x + 5 এটা সহগ সমীকৃত করার জন্য এখানে 0 লিখব। এখান থেকে সহগ সমীকৃত শর্তানুযায়ী x - 8 = 0 লিখতে পারবো, x + 5 = 0 লিখতে পারবো। এখান থেকে x এর ভ্যালু আমরা বের করতে পারবো, -8 এর পর চলে গেলে +8 হয়। এখান থেকে x এর ভ্যালু বের করতে পারবো, +5 ওই পার চলে গেলে -5 হয়। x এর ভ্যালু আমাদের দুইটা আসছে, একটা 8 আর একটা -5। এই x এর দুইটা মান সমীকরণ 2 এ বসিয়ে আননোন কোয়ান্টিটি a এবং b এর ভ্যালু বের করব।
চলো x এর ভ্যালু 8, প্রথমে 2 নম্বর সমীকরণ বসাই। x = 8 সমীকরণ 2 এ বসিয়ে দেখো 2 নম্বর সমীকরণে x এর পরিবর্তে আমরা 8 বসাই। এখানে x এর পরিবর্তে 8 বসাইলাম, তারপর 8 - 8 x এর পরিবর্তে 8 বসাইলাম প্লাস 5 দাঁড়াইতেছে প্লাস 40 ইনটু x এর পরিবর্তে আমরা 8 বসাইলাম -10 দাঁড়াই। মান বসানোর পরে তিনটা টান অর্থাৎ অবেদ সাইন আর দেওয়ার দরকার নেই, এখানে ইকুয়াল সাইন দেব। x এর পরিবর্তে 8 - 8 8 প্লাস 5 প্লাস a ইনটু x এর পরিবর্তে 8 প্লাস 5 প্লাস b ইনটু x এর পরিবর্তে 8 - 8। বুঝছো? এখন আসো এইটুকু ক্যালকুলেশন করি। 8 - 8 ক্যালকুলেশন করলে 0 আসে, 0 এর সাথে এই পোরশন আর এই পোরশন গুণাকার আছে। 0 এর সাথে এগুলো গুণ করলে আলটিমেটলি 0 হয়, পুরো পোরশনটা 0 হয়, ভ্যানিশ হয়ে যাবে। ওটা আমি আর এখানে লিখতেছি না, যেহেতু ভ্যানিশ হয়ে যাচ্ছে। এইটুকু ক্যালকুলেশন করলে এখানে আসে 4 × 32 320 - 10 অর্থাৎ 310 আসে এই পোরশনটা ক্যালকুলেশন করলে। মাঝে ইকুয়াল আছে 8 - 8 ক্যালকুলেশন করলে 0 আসে, 0 এর সাথে এই পোরশনটা গুণাকার আছে। 0 এর সাথে এই দুটো গুণ করলে আলটিমেটলি পুরো পোরশনটা 0 হয়ে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে। আমি আর এইজন্য লিখতেছি না। পরের পোরশনটা 8 আর 5 ক্যালকুলেশন করলে 13 আসে, 13 এর সাথে a গুণাকার আছে অর্থাৎ 13 দাঁড়াইতেছে এইটুকু ক্যালকুলেশন করলে। পরের পোরশনে 8 - 8 ক্যালকুলেশন করলে 0 আসে, 0 এর সাথে b গুণাকার আছে, 0 এর সাথে b গুণ করলে আলটিমেটলি 0 হয়ে যাচ্ছে। ওই পোরশনটা আমি লিখতেছি না। এখান থেকে আমরা a এর ভ্যালু যেহেতু বের করব, 13 এর সাথে গুণাকার আছে, 13 এবার আসলে ডিভাইড হয়ে যাবে অর্থাৎ 310 ডিভাইড বাই 13 দাঁড়াইতেছে, আর এদিকে a থাকে। এখান থেকে এর ভ্যালু আমরা 310 ডিভাইড বাই 13 বের করে ফেলছি। একটু সাজিয়ে লিখবা, অর্থাৎ এখান থেকে a = সাজিয়ে লিখলে 310 ডিভাইড বাই 13 দাঁড়ায়। একটা আননোন কোয়ান্টিটি এর ভ্যালু 310 ডিভাইড বাই 13 আমরা নির্ণয় করে ফেলছি x এর ভ্যালু 8 বসিয়ে। এখন x এর ভ্যালু -5 সমীকরণ 2 এ বসিয়ে আরেকটা আননোন কোয়ান্টিটি এর ভ্যালু বের করব। চলো, তাহলে x এর ভ্যালু এখন -5 সমীকরণ 2 এ বসাই। x এর ভ্যালু -5, এখানে x এর ভ্যালু -5 বসাইলাম, -8 দাঁড়াইতেছে। তারপর x এর ভ্যালু -5 বসাবো +5 প্লাস 40 ইনটু x এর ভ্যালু -5 বসাবো -10, মাঝে ইকুয়াল আছে x এর ভ্যালু -5 বসাবো, এখানে -5 - 8 x এর ভ্যালু -5 প্লাস 5 আছে আগে থেকে, প্লাস a ইনটু x এর ভ্যালু -5 প্লাস 5 প্লাস b ইনটু x এর ভ্যালু -5 বসাবো, আর এখানে -8 আছে। এখন আসো ক্যালকুলেশন করি। তাহলে দেখো একটু খেয়াল করে, -5 প্লাস 5 ক্যালকুলেশন করলে 0 আসে, 0 এর সাথে এই দুইটা পোরশন গুণাকার আছে, 0 এর সাথে ওগুলো গুণ করলে আলটিমেটলি 0 হয়ে যায়, ভ্যানিশ হয়ে যাচ্ছে। ওই 0টা আর আমি এখানে লিখতেছি না। এর পরের অংশে দেখো 40 ইনটু -5 ক্যালকুলেশন করলে -200 হয়, -200 -10 ক্যালকুলেশন করলে -210 আসে, অর্থাৎ এই পোরশনটা ক্যালকুলেশন করলে -210 আসে। তারপর ইকুয়াল সাইন আছে। তারপর একটু খেয়াল করে দেখো, -5 প্লাস 5 ক্যালকুলেশন করলে 0 আসে, 0 এর সাথে এই পোরশনগুলো গুণাকার আছে, 0 এর সাথে এগুলো গুণ করলে আলটিমেটলি 0 হয়ে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে, আমি আর লিখতেছি না। এরপরে -5 প্লাস 5 ক্যালকুলেশন করলে 0 আসে, 0 এর সাথে a গুণাকার আছে, তাহলে 0 এর সাথে a গুণ করলে আলটিমেটলি 0 হয়, ভ্যানিশ হয়ে যায়, আমি আর লিখতেছি না। এরপরে পোরশন -5 - 8 ক্যালকুলেশন করলে -13 আসে, -13 b এর সাথে গুণাকার আছে, -13 ইনটু b দাঁড়ায় এটুকু ক্যালকুলেশন করলে। এখান থেকে উভয় দিকে মাইনাস দ্বারা গুণ করে দিলাম, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, শুধু 210 দাঁড়াইতেছে, এখানে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, 13 b দাঁড়ায়। b এর ভ্যালু ডিটারমাইন করব, 13টা b এর সাথে গুণাকার আছে, 13 এবার আসলে ডিভাইড হয়ে যায়, তাহলে 210 ডিভাইড বাই 13 থাকে, আর এদিকে b থাকে। এখান থেকে একটু সাজিয়ে লিখলে b এর ভ্যালু আমাদের 210 ডিভাইড বাই 13 আসতেছে, b এর ভ্যালু 210 ডিভাইড বাই 13 আসতেছে। এখান থেকে আমরা a আর b এর ভ্যালু নির্ণয় করে ফেলছি। এখন a এবং b এর মান
সমীকরণ একে বসাইলেই আমাদের প্রদত্ত ভগ্নাংশে আংশিক ভগ্নাংশ প্রকাশ হয়ে যাবে। তাহলে চলো এ আর বি এর মান সমীকরণ একে বসিয়ে আংশিক ভগ্নাংশটা নির্ণয় করে ফেলি। এ ও বি এর মান সমীকরণ একে বসিয়ে দেখো, খেয়াল করে দেখো, 1 নম্বর সমীকরণের লেফট সাইড যেটা আছে এটা আমরা কার পরিবর্তে লিখছিলাম? মূল যে ভগ্নাংশ আছে ওইটা পরিবর্তে লিখছিলাম। মূল ভগ্নাংশটা আমরা এখানে লিখে ফেলি, x² - 3x - 40। এটা ক্যালকুলেশন করেই তো আমরা এটা পাইছি, তাই না? হ্যাঁ, তাহলে মূল ভগ্নাংশ লিখে ফেললাম, মাঝের অংশ আর লিখতেছি না। ইকুয়াল দিলাম x যে পোরশনটা আছে x প্লাস এটা যা আছে তাই রেখে দিলাম। এখন আসো এখানে এর ভ্যালু আমরা নির্ণয় করছি, বসাই দিই। এর ভ্যালু কত নির্ণয় করছি? 310 ডিভাইড বাই 13। এর ভ্যালু বসাইছি, নিচে কি আছে? x - 8 আছে, মাঝে প্লাস আছে। b এর ভ্যালু আমরা কত ডিটারমাইন করছি? 210 ডিভাইড বাই 13। এখানে বসাই দিলাম b এর ভ্যালু, নিচে কি আছে? x প্লাস 5। এইটুকু একটু মডিফাই করি, x যা আছে তাই রেখে দিলাম। আর এখানে 13টা নিচে নেমে আসবে, উপরে 310 থাকবে। 13 কি হবে? নিচে নেমে এসে 13 ইনটু x - 8 দাঁড়াবে। বুঝছো? ভগ্নাংশের ক্যালকুলেশন তোমরা পারো, যেহেতু বড় হয়ে গেছে, তাহলে আমি আর দেখে দিচ্ছি না। এখানে মাঝে কি আছে? প্লাস 210 উপরে থাকবে আর 13টা নিচে চলে আসবে, 13 ইনটু x প্লাস 5 দাঁড়াবে। এইটুকু ক্যালকুলেশন করলে 210 ডিভাইড বাই 13 ইনটু x প্লাস 5 দাঁড়ায়। বুঝছো? তাহলে মূল ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ এটাই আমাদের অ্যান্সার হিসেবে কাউন্ট হবে। এভাবেই আমাদের কোশ্চেনটার সলিউশন করতে হবে।